সো ভলি এবং রেট্রোফিট দুইটা লাইব্রেরি চমৎকার দুইটা লাইব্রেরি, বাট রিয়েল টাইমে বেশি ইউজ করা হয় হচ্ছে রেট্রোফিটকে। কারণ রেট্রোফিটটা ইনিশিয়ালি একটুখানি ঝামেলা মনে হয়, কিন্তু একটুখানি ধরে গেলে এরপরে মানে পুরো বিষয়টা আহ, একেবারে সহজ, পানির মতো সহজ হয়ে যায় আর কি। আর যদি বাকি বিষয়গুলোকে বুঝতে চান, তাহলে সেই ক্ষেত্রে আমাদের ভলি লাইব্রেরিটা ইউজ করাটা ইম্পর্টেন্ট। তো দুইটা লাইব্রেরি অলমোস্ট সেম কাজই করে, দুইটার মানে খুব একটা চেঞ্জেস নাই। তো আমরা এখানে ভলিকে রেখেছি বিকজ ভলিটা একটু বেশি ইলাবোরেটলি কথা বলা যায়, তো এই জন্য ভলি রেখেছি। তো আপনারা কি দিয়ে কাজ করতে চান, ভলি না রেট্রোফিট? এইটা এইটা না, এইটা বলা যাবে না। আপনারা আমাকে একটা মানে রিকোয়ারমেন্ট দেন যে ভাই আমরা এটা নিয়ে কাজ করতে চাই। রে- আচ্ছা, আমি আমি আইডিয়াটা দিচ্ছি। আইডিয়াটা হচ্ছে ভলিটা হচ্ছে বিগিনার্স ফ্রেন্ডলি, আর রেট্রোফিটটা হচ্ছে আপনার প্রফেশনাল ফ্রেন্ডলি। মানে রিয়েল লাইফে যতগুলো কোম্পানি যান, যেখানে যান, রিয়েল টাইমে আপনার ভলি নিয়ে কাজ খুব কম হয়, রেট্রোফিট নিয়ে কাজ বেশি হয়। কিন্তু রেট্রোফিটে আবার আন্ডার দ্য হুড অনেক কিছু হয়ে যায়, তো রেট্রোফিটে দেখা যায় না। বাট রিয়েল মেক সেন্স করার জন্য ভলি লাইব্রেরিটা আবার ইম্পর্টেন্ট। কি বুঝতে পেরেছেন? এখন আপনারা বলেন কোনটা দিয়ে করবেন। যদি অফিসিয়ালি ভলি, আমি ভলি দিয়ে করানো উচিত। আর আপনারা যদি রেট্রোফিটে রিস্ক নিতে চান, আই ডোন্ট মাইন্ড। ঠিক আছে। না, ওইটাও এক ক্লাসে দেওয়া যাবে না ওইটা। মানে ওইটা একটা বড় লেকচার ওখানে আছে আর কি। ঠিক আছে, দেখি আমরা কি করা যায়। উইল টেক কেয়ার অফ ইট, হ্যাঁ। তো প্রথমে আমরা যেটা করব, তাহলে ভলি নিয়েই করি, যেহেতু ভলি আমাদের অফিসিয়াল ডকুমেন্টেশনে আছে, মডিউলে আছে, ভলি নিয়ে করব। ঠিক আছে। সো ভলি, আর এখানে কি আছে পরের ক্লাসটা? ও, আছে হচ্ছে ফোরকাস্টিং অ্যাপ তৈরি করতে হবে। লেটস সি। আমরা একটা প্রজেক্ট নিচ্ছি। প্রজেক্টটা কই গেল? আপনাদের আজকের ক্লাস হচ্ছে এপিআই কল, না? এপিআই ভলি। আপনাদের ব্যাচ নাম্বার কত? 2202, না? 2202। ল্যাঙ্গুয়েজ জাভা। ওকে, সো আমার প্রজেক্ট রেডি। তো ভলির জন্য আমাদের ভলি লাইব্রেরিটা ইমপ্লিমেন্ট করা দরকার। সো আমরা যাব হচ্ছে একটা জায়গায়, যেটাকে আমরা বলবো হচ্ছে ভলি অ্যান্ড্রয়েড। যদি আমরা যাই, জাস্ট অফিসিয়াল ডকুমেন্টেশন আমরা চাইলে একটু দেখে নিতে পারি। এই যে ভলি এখানে বলে দেয়া আছে। সো এটা আমরা কপি করব 1.2.1। এটা অনেকদিন হলো আপডেট আসে না। ওকে, তো এটা ইমপ্লিমেন্ট হয়ে গেছে। এখন আমাদের আমরা একটা সিম্পল রিকোয়েশনে কাজ করব। আমরা আহ, আজকে একটা কোর্স নিয়ে কাজ করব। কোর্স বুঝছেন তো, মানে মহাজ্ঞানীদের মহা মহা কথাগুলো। ঠিক আছে। সো এরকম একটা এপিআই কল করে আমরা অ্যাপে ডাটা নিয়ে আসব, এসে ওটাকে উইল ট্রাই যে রিসাইকেলের ভিতরে ডাটাটা দেখাবো। ওকে।
তো আমরা এই যে এখানে যে দেখেন একটা ডাটা দেখতেছি, লটস অফ ডাটা এখানে আছে, ঠিক আছে? কোটি কোটি না, অ্যাকচুয়ালি কোটি কোটি বললে ভুল হবে, প্রায় কয়েক হাজার ডাটা হয়তো আছে। আমরা এখানে একটা এইচটিটিপি রিকোয়েস্ট করে দেখেন, একটা আছে টেক্সট আর একটা হচ্ছে অথর কে বলছে সেটা। কিন্তু আমরা যদি স্ট্রাকচারটা দেখি, আমরা কি জেসন ফরম্যাটটা বুঝি? কেউ কি আইডিয়া আছে জেসন ফরম্যাটের উপরে? আচ্ছা, তাহলে তো আমাকে একটুখানি জেসন নিয়ে কথা বলতে হবে। জেসন ফরম্যাট, জেসন হচ্ছে জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন, এটা পুরো ফর্মটা। আর এটা হচ্ছে একটা ডাটা এইচটিটিপি রিকোয়েস্টে ডাটা দেয়া নেয়া কাজ করা হয় এখান থেকে। তো অনেক ধরনেরই ডাটা ফরম্যাট হতে পারে। লাইক দেখেন, ফার্স্ট অফ অল স্কোয়ার ব্র্যাকেট আছে, তারপরে আমরা দেখতে পাচ্ছি কি ভ্যালু খানিকটা আমাদের ওই হ্যাশ ম্যাপের মতো, তাই না? আবার সাম জায়গায় দেখতে পাচ্ছি যে এখানে আবার কি আছে, কার্লি ব্রেস আছে। তো এইগুলা কি আসলে? ফার্স্ট অফ অল আমাদের দুইটা জিনিস বা তিনটা জিনিস অ্যাকচুয়ালি মনে রাখতে হবে, তাছাড়া মাথা ঘুরে যাবে এত কিছু দেখে। ফার্স্ট অফ অল, স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে যা থাকবে সেটাকে বলবো হচ্ছে আমরা জেসন অ্যারে। ক্লিয়ার? স্কোয়ার ব্র্যাকেটে যেটা থাকবে সেটাকে কি বলবো আমরা? জেসন অ্যারে। কার্লি ব্রেসের ভিতরে যা থাকবে সেটাকে আমরা কি বলবো? জেসন অবজেক্ট। ক্লিয়ার? কার্লি ব্রেসে যা থাকবে সেটাকে বলবো হচ্ছে আমরা জেসন অবজেক্ট। ফাইন। আর এর ভিতরে ডাটাগুলো আছে, যেমন এখানে আমরা ওই কি ভ্যালু পেয়ারই বলতে পারি, এটা কি, এটা ভ্যালু, কি ভ্যালু, কি ভ্যালু। সামটাইমস এমন হতে পারে যে এটা কিন্তু মানে হাইব্রিড হয় অনেক সময়। জেসনের ভিতরে অবজেক্ট, অবজেক্টের ভিতরে ধরেন অবজেক্টের ভিতরে অ্যারে, অ্যারের ভিতরে অবজেক্ট, আবার কির সাথে অবজেক্ট, এরকম হতে পারে। যেমন এখানে আমরা একটা ওপেন করি, দেখেন তো আমরা যদি প্রথমেরটাই একটু নিয়ে আসি, কোনটা যেন ওপেন করছিলাম একটু আগে, এই যে। তাহলে আমি যদি বলি যে এই স্কোয়ার ব্র্যাকেট থেকে, যদিও লাস্টে স্কোয়ার ব্র্যাকেটটা দেয় নাই, তাহলে পুরোটা কি একটা জেসন অ্যারে, রাইট? ওকে, তাহলে তার ভিতরে কি একটা অবজেক্ট আছে, রাইট? যেমন কারণ কার্লি ব্রেস আছে, আর অবজেক্টের ভিতরে অনেকগুলো কি ভ্যালু পেয়ার আছে, ঠিক কিনা? ওকে, তাহলে আমি একটু আপনাদের একটুখানি প্রশ্ন করব এখন একটা জায়গা থেকে। এই যে এই জায়গাটাতে দেখেন তো, এটা কি দিয়ে শুরু হয়েছে, অবজেক্ট দিয়ে না অ্যারে দিয়ে? অবজেক্ট দিয়ে, কারণ এটা শুরু হয়েছে কার্লি ব্রেস দিয়ে। তাহলে অবজেক্টের ভিতরে একটা কি আছে, তাই না? কির আন্ডারে কি ভ্যালু আছে না আর একটা অবজেক্ট আছে? অবজেক্ট আছে। তো আমি যদি সেই অবজেক্টের ভিতরে ঢুকি, আরেকটা কি পাচ্ছি আমরা? কির ভিতরে কি অবজেক্ট আছে না ভ্যালু আছে? অ্যারে আছে, কারণ এখানে কি আছে, স্কোয়ার ব্র্যাকেট আছে। যেমন এখানে আমরা বলতেছি BAN, বান, মানে আমি জানি না এটা কি মিন করছে, বাট এটা কি, এই কির আন্ডারে কি আছে, ভ্যালু আছে, অবজেক্ট আছে না অ্যারে আছে? অ্যারে। ক্লাস নেম, এর এর আন্ডারে কি আছে, একটা ভ্যালু, অ্যারে নাকি অবজেক্ট? ভ্যালু আছে। যে কমেন্ট ফরম্যাট, এটা কি আছে, ভ্যালু, অবজেক্ট আর অ্যারে? অ্যারে আছে। এখন আমরা একটা ইউআরএল আছে, একটা ডামি ইউআরএল আছে এখানে, দেখেন তো একটু ডিজাইন, যদি আমরা যদি ফরম্যাটটা দেখার চেষ্টা করি, ফার্স্ট অফ অল আমরা কি দেখতে পাচ্ছি, এই যে আমাদের কাছে রেসপন্সটা আসতেছে এই ইউআরএল এ হিট করার পর, এখানে কি আসতেছে, একেবারে শুরুটা কি, অ্যারে না অবজেক্ট? একটা জেসন অ্যারে। আমি যদি এটাকে মিনিমাইজ করি, দেখতে পারবো 1600 কয়টা, 43টা আইটেম আছে, অর্থাৎ এই অ্যারের ভিতরে 1643টা আইটেম আছে, এবং প্রতিটা আইটেম হচ্ছে এক একটা জেসন অবজেক্ট। কারণ আমরা কেমন বুঝতেছি জেসন অবজেক্ট, দিস আর দ্য কার্লি ব্রেসেস, রাইট? এই যে কমা দিয়ে দিয়ে, তার মানে একটা জেসন অ্যারে আছে আমাদের এখানে, যার ভিতরে 1600 কত 43টা আইটেম আছে, এবং প্রতিটা এক একটা আইটেম হচ্ছে কি, এক একটা অবজেক্ট। সেই অবজেক্টের ভিতরে গেলে আমরা আবার দুইটা ডাটা দেখতে পাচ্ছি, একটা কি, যেমন এখানে টেক্সটটা হচ্ছে অ্যাকচুয়ালি মানে হোয়াট ইজ দ্য কি বলবো এটাকে, কোড। আর অথর হচ্ছে যে অ্যাকচুয়ালি
অথরের ভিতরে কে কথাটা কে বলছে। যেমন এখানে একটা কথা বলছে, জিনিয়াস ইজ 1% ইন্সপিরেশন অ্যান্ড 99% ইজ কি পার্সপিয়ারেশন। কে বলছে? টমাস এডিসন। ঠিক আছে, তাহলে এখানে ব্যাপারটা অত জটিল হয় নাই, একেবারে সিম্পল না? প্রথমে অবজেক্ট, প্রথমে অ্যারে, তারপরে অনেকগুলো অবজেক্ট আছে সেই অ্যারের ভিতরে। ক্লিয়ার সবাই? ওকে, এখন আমাদের প্রথম কাজ হচ্ছে এই যে আমাদের ইউআরএলটা আছে, এই ইউআরএলটাকে আমরা এখান থেকে কপি করব। কপি করার পর আমরা এই যে প্রজেক্টে গেলাম, প্রজেক্টে যাওয়ার পর এখানে আমরা ইউআরএলটাকে ফাইনাল স্ট্রিং ইউআরএল হিসেবে আমি সেভ করে রেখে দেবো, কারণ আমার বারবার ওখানে যাওয়ার দরকার নেই। এটা একটা স্ট্রিং আকারে আমরা সেভ করলাম, যার নাম কি? ইউআরএল। এ পর্যন্ত বুঝতে কারো কোনো অসুবিধা হলো? ওকে, এবার চলেন আমরা কি করব, আমরা একটু দাঁড়ান, আমার বোধহয় আর একটা এপিআই নিতে পারি। এই এপিআইটা দেখি তো একটু অ্যাভেলেবল কিনা। এটা দেখেন তো, এখানে আমরা আর একটা আবার ডাটা পেলাম। সেখানে কি আছে? প্রথমে কি আছে? একটা অবজেক্ট। অবজেক্টের ভিতরে কি? ভ্যালু। কি? ভ্যালু। কি? ভ্যালু। কি? ভ্যালু। তারপর আমরা ডাটা একটা কি, তার ভিতরে আবার কি আছে? অ্যারে। অ্যারের ভিতরে আবার কি আছে? অনেক অবজেক্ট অবজেক্ট অবজেক্ট। টোটাল কতগুলো আছে? 12টা। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি টোটাল আছে 12টা। যদি এখানে যাই আমরা 12টা দেখতে পারবো। তো অ্যাকচুয়ালি রিয়েল লাইফে যদি আমরা কাজ করতে চাই, তো রিয়েল লাইফে আসলে ডাটাগুলো এভাবেই আসে। এটাকে বলা হয় হচ্ছে পেজিনেশন। যেমন এখানে দেখেন আমি যে ইউআরএল হিট করেছি, এখানে কয়টা পেজের কথা বলা হয়েছে? পেজ নাম্বার একটা। আমি যদি এখানে বলি পেজ নাম্বার 2টা, দেখেন ডাটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, আইডি ছিল আগে লাস্ট পর্যন্ত যেটা ছিল, সেখান থেকে এখন আইডি কত হয়ে গেছে? 7 হয়ে গেছে। পার পেজ, ও আচ্ছা, পার পেজে 6টা করে আছে। তো এখন আমি যদি এখানে 3 দেই, আমাকে কি দেবে? 3 দেওয়ার পর আমাকে আর কোনো কিছু দিচ্ছে না। কেন দিচ্ছে না? বিকজ দ্য ম্যাক্সিমাম টোটাল হচ্ছে কত? 12। ঠিক আছে, সো 2টা পেজে ডাটা আছে। তো এইটা হচ্ছে পেজিনেশন। এটা আপনারা যখন রিয়েল লাইফে কোনো কোম্পানিকে সার্ভ করতে যাবেন, লাইক আমাদের এখানে যেরকম আছে সবগুলো ডাটা একসাথে লোড হচ্ছে, আসলে এতগুলো ডাটা একসাথে লোড হওয়া এটা অনেক বেশি টাইম কনজিউমিং, কারণ এখানে 16 আছে। লাইক 16,000 ডাটা আপনাকে একসাথে যদি লোড করতে বলে, তাহলে আপনার অ্যাপ কি বেশ কিছু টাইমের জন্য ফ্রিজ হয়ে যাবে না? কারণ যেহেতু এটা নেটওয়ার্ক রিগ্রেশনের মাধ্যমেই ডাটাটা আসবে। কি বোঝা গেল ব্যাপারটা? ওকে, সো আমরা এটা নিয়েও করতে পারি। তো আমি প্রথমে এত কঠিনের দিকে যাব না, কারণ তখন হয়তো আপনাদের বুঝতে একটু অসুবিধা হয়ে যাবে। বাট কোনটা? আচ্ছা, এপিআই কেন ইউজ করা হয় এটা আমরা জানি না। আচ্ছা, আহ, আমিও জানি না। হাই হাই, তাহলে তো মেলা কথা কওয়া লাগবো। ওকে, এপিআইটা হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। ঠিক আছে, তো এখন আমরা এই যে গুগল ম্যাপ ইউজ করছেন কেউ কখনো উবারে বা পাঠাওয়ে? ওই ম্যাপটা কি পাঠাওয়ের বা গুগলে উবারের নিজস্ব না গুগলের? গুগলের। তা গুগল ওদের একটা প্রোডাক্ট পাঠাওয়ার উবারকে ইউজ করতে দেবে? পুরো ম্যাপটা দিয়ে দেবে, সব কোড, সোর্স কোড, ওদের যত আপনার কি বলবো
জিপিএস নেভিগেশন থেকে শুরু করে যা আছে সব দিয়ে দেবে? ডেফিনেটলি দেবে না। তো সেখান থেকে কি করতে হয়, ওদের একটা ওদের ম্যাপ কিন্তু ওদের একটা বড় একটা সিস্টেম। তো সেখান থেকে ওরা একটা ভ্যালিডেশনের মাধ্যমে কি করতেছে, উবার বা পাঠাওকে কিছু ডাটা ব্যবহার করার অনুমতি দিচ্ছে। কীরকম, যে আমি এই ল্যাটিটিউড লঙ্গিটিউডে আসি, একজন ইউজার সে তার ডেস্টিনেশন ল্যাটিটিউড লঙ্গিটিউড হচ্ছে এটা, এর ভিতরে পথের দূরত্ব কত, ঠিক আছে, এই পথের দূরত্ব কিলোমিটারে দিচ্ছে। তো উবার আর পাঠাওয়ের অ্যাপটা কি করতে, তার উপর বেস করে প্রতি কিলোমিটারে একটা ভাড়া বেস ফেয়ারের সাথে ক্যালকুলেশন করে ইউজারকে বলতেছে যে তোমার অ্যাপ্রক্সিমেট এত টাকা খরচ হবে। তাহলে কি উবার এবং পাঠাও এই যে অ্যাপটা চলতেছে, এটা আর একটা সিস্টেম, যেটা হচ্ছে গুগল ম্যাপ, সেখান থেকে ডাটা নিয়ে তারপর প্রসেস করছে, করছে না? সেটা প্রসেস করছে কিনা? ওকে, এই যে প্রসেসটা করছে গুগল, যে ওই যে ডাটাটা দিচ্ছে, আর আমরা যে যদি পাঠাও বা উবারের ডেভেলপার হয়ে থাকি, আমরা যে ডাটাটা নিচ্ছি, আমরা এখানে বলবো আমরা একটা এপিআই কল করে ডাটাটা নিচ্ছি। আর এইটাই হচ্ছে যে একটা বড়, মানে যদি আমি এপিআই কলের কথা বলি, যে এপিআইটা হচ্ছে কি একটা বড় সিস্টেমের ছোট্ট একটা পর্শনের ডাটা অন্য কাউকে অ্যাক্সেস করাকেই আমরা এপিআই কলিং বলতে পারি। মানে মেক সেন্স করার জন্য এটা হচ্ছে বেস্ট আনসার। আর এছাড়াও তো আরও অনেক পুঁথিগত তো কথাবার্তা আছে। আমরা কি কিছুটা বুঝতে পারলাম যে এপিআইটা কি জিনিস, কেন কল করা হয়? যেমন আমরা ধরেন বাংলাদেশে কোনো ই কমার্স সাইটকে ইউজ করেছেন কখনো? দারাজ ইউজ করেছেন। দারাজে যে প্রোডাক্টগুলা ওদের পেজে আছে, আমি যদি দারাজের পেজে যাই, daraz.com.bd, আমি যদি ওদের পেজে যাই, এই যে ডাটাগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, হ্যাঁ, ডাটাগুলো আমি দেখতে পাচ্ছি, এই সেম ডাটাগুলা আমরা অ্যাপ থেকে দেখতে পারবো না? আমি যদি এখন অ্যাপ থেকে ঢুকি, আমরা সেম সেম ডাটাগুলোই দেখতে পারবো না? এই ইমেজ, এই বিস্তারিত, এগুলো কিন্তু পাবো। তাহলে এটা কিভাবে হচ্ছে? একজন আবার অ্যাপের ভিতরে আবার পার্থক্য আছে, ধরেন একজন অ্যান্ড্রয়েড থেকে ঢুকতেছে আর একজন আইওএস থেকে ঢুকতেছে, তাহলে দুজনের ডাটা কি আলাদা হবে? ডাটা তো সেম হবে, তাই না? ইভেন আপনার যদি একটা অ্যাকাউন্ট থাকে, আপনি ধরেন অ্যাড টু কার্ট করলেন, তো অ্যাড টু কার্ট করার পর আপনি অ্যাড টু কার্ট করলেন হচ্ছে মোবাইল থেকে, এরপরে আপনি লগ ইন করলেন আপনার ওয়েব ড্যাশবোর্ড থেকে, তো ওয়েব থেকে করার পর আপনি কি ওই কার্ডটা এখানে পেয়ে যাচ্ছেন না আপনার অ্যাকাউন্টে? এটা কিভাবে হচ্ছে? আপনি তো অ্যাপ থেকে করছেন, তাহলে এটা তো ওয়েব থেকে পাওয়ার কি কোনো কথা? এটা তো ওয়েব থেকে পাওয়ার কোনো কথা না। তাহলে এখানেই হচ্ছে এপিআইটা কাজ করে, যদি নিজস্ব এপিআই হয়, যেটাকে আমরা রেস্ট এপিআই বলে থাকি। জাস্ট আমি একটা উদাহরণ দিয়ে বুঝে নেন, ভাবছি আপনারা জানেন এগুলা। ধরে নেন এটা একটা ডাটাবেস, যেখানে দারাজের ডাটাবেস যদি আমরা বলি যে ডিবি দারাজ, ঠিক আছে? ডিবি অফ দারাজ, একটু বল করে দিলাম। এটা হচ্ছে ডাটাবেস, দারাজের ডাটাবেস। এই ডাটাবেসে কি থাকে, এই যে প্রোডাক্টগুলো আছে না, এই প্রোডাক্টগুলোর ছবি আছে, এর দাম, এর টাইটেল, ডেসক্রিপশন, আরও যদি বিস্তারিত কিছু থাকে, আমি যদি ওপেন করি, এরকম অনেক ডাটাই কিন্তু এখানে আছে, ঠিক আছে? সো এই যে এতগুলো ডাটা এখানে আছে, এখান থেকে আমাদের ধরে নেন এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, এটা হচ্ছে অ্যান্ড্রয়েড অ্যাপ, এটা হচ্ছে আইওএস অ্যাপ। অ্যাটলিস্ট এই তিনটা অপশন আমাদের কাছে, ডেস্কটপে থাকতে পারে। তো ওয়েবসাইট এই সেম ডাটাবেসটাকে অ্যাক্সেস করছে, ঠিক কিনা? আবার অ্যান্ড্রয়েড অ্যাপও সেম ডাটাবেসটাকে অ্যাক্সেস করছে। এরপর আইওএসও সেম ডাটাবেসটা অ্যাক্সেস করছে, করছে কিনা? নাকি আলাদা ওয়েবসাইটের জন্য একটা ডাটাবেস, অ্যান্ড্রয়েডের জন্য আলাদা, আইওএস এর জন্য আলাদা ডাটাবেস, এরকম নাকি? সেম ডাটাবেস। তো এই যে একটা সেন্ট্রাল ডাটাবেসকে আমরা একে অ্যাক্সেস করতে দিচ্ছি, আমরা এই যে একটু আগে যে রেসপন্সটা দেখলাম না, জেসন অবজেক্ট, জেসন অ্যারে,
ওইটাই হচ্ছে এপিআই, অর্থাৎ এপিআই এর লেয়ারটা হচ্ছে, এপিআই এর লেয়ারটা হচ্ছে এই যে এই জায়গাটা, মানে এই যে ডাটাটা যাবে, হ্যাঁ, এইটাই হচ্ছে একটা এপিআই এর লেয়ার। অর্থাৎ ডাটাবেস ডিরেক্টলি ওয়েবসাইটে ডাটাবেস থেকে ডাটা নেবে না, ডাটাবেস এপিআই কে বলবে এসে 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 ডাটা দে, ডাটাবেস এপিআই কে বলবে ঠিক আছে বাবা তুমি যখন চাইছো আমি একটুখানি কোয়ারি করে দেখি ডাটাবেসে আছে কিনা। তো তখন ও কি করলো, ডাটাবেসে পাইলো, পাওয়ার পরে ওখান থেকে যে রেসপন্সটা আসবে সেই রেসপন্স হচ্ছে এইরকম জেসন ফরম্যাটে। এই ফরম্যাট থেকে ওয়েবসাইট চাইলে ডাটা নিয়ে ওর ইউআইতে দেখাই দেবে, অ্যান্ড্রয়েড অ্যাপ চাইলে পারবে, আইওএস চাইলেও পারবে, ডাটা উইল বি দ্য সেম, জাস্ট এপিআই থ্রুতে ডাটাগুলা বিভিন্ন প্ল্যাটফর্মে চলে যাবে। কি এক্স্যাক্টলি, চলেন এপিআই এর একটা চমৎকার উদাহরণ আছে, আমি একটু দেখাই দিয়ে আসি। উম, আরে নেট আছে নাকি না গেছে গা, কি যে নেট দুর্বল, একটা জিনিস সার্চ করলে আসে না। আচ্ছা আমি ইমেজ সার্চ করছি, কি কিওয়ার্ডে সার্চ করলাম, আবার উল্টাপাল্টা হয়ে যাবো। বিয়ের অনুষ্ঠানের প্রোগ্রামের নাম কি এটা রে? এটা এই সুন্দর একটা ইমেজ ছিল, ওয়েডিং 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 রান্না না, এই দেখছেন ওয়েডিং লিখতেছে ওয়েড আসছে। সুন্দর একটা ইমেজ ছিল, একটা ইমেজে আপনাদের এই ক্লিয়ার হয়ে যেত। উম, আচ্ছা ওই যে আমাদের বিয়ে শাদী করে যে ওই কমিউনিটি সেন্টার, কমিউনিটি সেন্টার, কমিউনিটি সেন্টার কিচেন, সার্ভ বাই ওয়েটার। আচ্ছা কাছাকাছি একটা পাইছি, যেটা পাওয়ার কথা সেটা পাই নাই। তো আমরা যখন কোনো রেস্টুরেন্টে যাই তখন আহ, রান্না হয় এক জায়গায়, সুন্দর সুন্দর কয়টা ওয়েটার থাকে, তারা এসে আমাদের বলে না যে স্যার কি খাবেন, বলে যেখানে রান্না হচ্ছে ওইটা হচ্ছে ডাটাবেস, ওই যে সুন্দরী সুন্দরী যে ওয়েটারগুলো আসে ওরা হচ্ছে এপিআই, আর আমরা হচ্ছি ফ্রন্ট এন্ড, হতে পারি অ্যাপ, হতে পারি ওয়েব। একদম ক্লিয়ার, আমার কথায় কি কোনো ভেজাল আছে? এখানে এখন ইউজার বিভিন্ন জন হতে পারে, আমার চেহারা কালো, আমাকেও এসে বলবে স্যার কিছু খাবেন, আবার আপনি ফর্সা, আপনাকে যা বলবে স্যার কিছু খাবেন, মানে এপিআই এখানে কোনো ওই যে কি বলবো এটারে, ও ভেদভাব করে না, ঠিক আছে, যেই যেতে চায় তাকেই যে অফার করে স্যার কিছু খাবেন, ও হচ্ছে এপিআই। এখন আমি কি খাবো না খাবো ডিপেন্ড করতেছে আমার উপরে, আমি বলবো যে ঠিক আছে একটু স্যালাড, হ্যাঁ একটু কাচ্চি নিয়ে আসেন আমি ডিনারটা করি, ঠিক আছে, ও যাবে ডাটাবেস থেকে করবে যে এবার সালাদ আর কাচ্চি দিয়ে নিয়ে এসে করবে স্যার এই যে খান, আমি খাইলাম, শেষ। এরপর আর কার কোনো সন্দেহ আছে কিনা বুঝতে? এরপরে উদাহরণ দিতে বলেন, তারপরে যেটা উদাহরণ হবে এটা আসলে এজ রেস্ট্রিকশনের জন্য দিতে পারবো না, সো এ পর্যন্তই থাক, আর উদাহরণে গেলাম না। তার মানে আমরা ধরে নিলাম আমরা রিকোয়েস্ট করার পর এরকম রেসপন্স পাই গেছি,
আর এই যে আপনারা এখন প্রশ্ন করতে পারেন যে এই যে এখানে যে কোর্সটা আমরা দেখতেছি এটা কই থেকে আসলো, তো এটা অল ক্রেডিট গোস টু আমাদের সম্মানিত ডিপার্টমেন্ট হেড। তিনি 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে এই লিঙ্কটা বের করেছে যে কিভাবে কোর্স ফ্রি পাওয়া যায় এপিআইটা বিভিন্ন জায়গা থেকে। তো তিনি আমাদের চুরি করাটা দেখাই দিয়েছে যে এইভাবে মানুষের ওয়েবসাইট থেকে কোর্সটা চুরি করে নিয়ে এসে আমরা কিভাবে আমাদের সিস্টেমে দেখাইতে পারি। ঠিক আছে, সো আমরা এটা কিন্তু আমাদের কোনো এপিআই না, আমাদের কোনো ইউআরএল না, আর একজনের ইউআরএল, সেখান থেকে আমরা আমাদের সিস্টেমে দেখাবো। কারণ আমাদের কারণ আমাদের নিজেদের সেই পে করতে গেলে ডাটাবেজ লাগবে, সিস্টেম লাগবে, তারপরে ডাটা লাগবে, এখানে অনেক কিছু লাগবে, কিন্তু আমাদের কাছে সেগুলো কিছুই নাই। কারণ আমরা যথেষ্ট পরিমাণে কি গরিব। ঠিক আছে, আমরা যথেষ্ট পরিমাণে যেহেতু গরিব, আমাদের কাছে এত কিছু নাই। সো আমরা আর একজনের একটা দামি এপিআই থেকে এই কোর্সগুলো ফেস করে দেখব, যদি মানুষেরটা আমরা দেখাতে পারি আমি আমারটাও দেখতে পারবো। ঠিক আছে, অর্থাৎ বিষয়টা এরকম যে আমি যদি আর একজনের বিয়ের দাওয়াতটা বিনা দাওয়াতে খাইতে পারি, তা আমি যখন নিজে বিয়ে করব আমার নিজের দাওয়াতটা আমি নিজে খাইতে পারবো। ক্লিয়ার? ভেজাল আছে আমার কথায়? গ্রেট, ভেজাল না থাকাই ভালো। আসসালামু আলাইকুম স্যার। তাহলে চলেন আস্তে আস্তে আগাই। তো একটা সহজ অ্যাপে নিয়ে কাজ করি, যেহেতু প্রথম দিন আর আপনারা আগে এপি নিয়ে কাজ করেন নাই, প্রেজেন্টেশনে গেলাম না, এই যে একেবারে সহজ যেটা আছে এটা নিয়ে করলাম। এখন আমি তো, আচ্ছা আপনাদের কোশ্চেন ছিল। ওকে, সো আমরা আমরা কই প্রজেক্টটা কই আমার, ও, তো আমরা যে লাইব্রেরিটা নিয়ে কাজ করবো সেই লাইব্রেরির নাম কি বলছিলাম? ভলি, রাইট? এবং ভলি থেকে 3 ধরনের রিকোয়েস্ট করা যায়। একটা হচ্ছে অবজেক্ট রিকোয়েস্ট, অ্যারে রিকোয়েস্ট, আরেকটা হচ্ছে স্ট্রিং রিকোয়েস্ট। সো এখন আমরা কোনটা করব? অ্যাকচুয়ালি ইন্টারচেঞ্জেবল, যে কোনোটা যে কোনো সময় করা যায়, বাট সবচেয়ে কাজ করার সুবিধা হচ্ছে আমরা তাকাবো সবার উপরের দিকে যে আমার যে রেসপন্সটা আসতেছে এটা শুরু হয়েছে কি দিয়ে। তো বলেন তো আমাদের এই রেসপন্সটা কি দিয়ে শুরু হয়েছে? একটা অ্যারে দিয়ে শুরু হয়েছে। সো আমাদের জন্য বেস্ট অপশন হচ্ছে আমরা এখন জেসন অ্যারে রিকোয়েস্ট করব, এরপরে অ্যারে থেকে ডাটাগুলোকে অবজেক্ট আকারে ফেস করে নেব, নিয়ে তারপর সেটা আমরা আমাদের জাভা অবজেক্টে কনভার্ট করব। ক্লিয়ার? ওকে, তাহলে চলেন ফার্স্ট অফ অল আমরা একটা অবজেক্ট রিকোয়েস্ট পাঠাবো। কোথায়? এখানে আমরা বলতেছি, সরি, অ্যারে রিকোয়েস্ট, অ্যারে জেসন অ্যারে রিকোয়েস্ট নিউ জেসন অ্যারে রিকোয়েস্ট। এরপর কিছু মজার বিষয় আছে আপনারা জানেন। আচ্ছা, এখানে কোনো পিএসপি গাই আছেন? পিএসপি নিয়ে কাজ করছেন বা ব্যাকএন্ড নিয়ে কাজ করছেন? বা এটা জানেন যে এইচটিটিপির কিছু মেথড আছে প্রি ডিফাইন্ড, গেট, পোস্ট, পুট, জানেন এগুলা? ডিলেট? হাই রে, তাহলে তো আর মেলা কথা কওয়া লাগবে। ওকে ফাইন। তো এইচটিটিপি রিকোয়েস্ট নিয়ে কাজ করতে গেলে বা ডাটাবেস নিয়ে কাজ করতে গেলে কিছু প্রি ডিফাইন্ড মেথড নিয়ে কাজ করতে হয়। পিএসপিতে যেটা বলা হয় হচ্ছে সুপার গ্লোবাল ভ্যারিয়েবল মনে হয়, আমি, বা কনস্ট্যান্ট এরকম কিছু একটা। তো যেমন আমরা এখান থেকে ডাটা গেট করতেছি না, ডাটাবেস থেকে ডাটা নেব। তো এই যে আমরা গেট করতেছি অর্থাৎ এখান থেকে ডাটা নিতেছি, এর জন্য যে মেথডটা ইউজ করা হয় সাধারণত, এটা একেবারে 100% সত্য কথা না, সাধারণত গেট মেথড ইউজ করা হয়। ঠিক আছে, আর ডাটা পাঠানোর ক্ষেত্রে ইউজ করা হয় হচ্ছে পোস্ট মেথড, যে আমরা আমাদের অ্যাপ থেকে ডাটাবেজে ডাটা বা এপিআই থ্রুতে ডাটা পাঠাবো। তাহলে আমরা এখন যেহেতু ডাটা নিচ্ছি এখানে, এটা কিন্তু আমি বললাম এটা কিন্তু 100% সত্য কথা না, জাস্ট আপনাদের আপাতত মেক সেন্স করার জন্য, কারণ পোস্ট মেথড দিয়েও ডাটা গেট করা যায়।
বাট আপাতত বোঝার জন্য বোঝেন যে আমরা ওখান থেকে ডাটাটাকে গেট করার জন্য কি মেথড ইউজ করি, গেট মেথড। পাঠানোর জন্য কোন মেথড ইউজ করি, পোস্ট মেথড। এই দুটো জিনিস মনে থাকবে আপাতত, ইনিশিয়ালি এই দুটো জিনিস মনে রাখা দরকার। ক্লিয়ার? ওকে, তাহলে আমাদের এই রিকোয়েস্টের ভিতরে ফার্স্ট অফ অল যেটা দিতে হবে সেটা হচ্ছে যে আমরা যে রিকোয়েস্টটা করব সেই রিকোয়েস্টটা ডট এই যে মেথড, এটা কোন ধরনের হবে, এই দেখেন গেট, ডিলেট, তারপরে হেড, অপশন, প্যাচ, পোস্ট, পুট, ট্রেস, এগুলো সব হচ্ছে এইচটিটিপি মেথড বলা হয়। ঠিক আছে, তা আমাদের এখন কোনটা লাগবে, গেট মেথড। সেকেন্ড প্যারামিটার আমরা কি করব, একটা ইউআরএল দিতে হবে। এটা বোঝার জন্য এখন বলতে পারেন ভাইয়া এগুলো তো আপনি মুখস্থ হয়ে গেছে, আমরা কই পাবো এগুলা, বোঝার জন্য আমরা এর কনস্ট্রাক্টরটা দেখব এই ক্লাসের। খেয়াল করে যদি দেখেন, এই যে যেসন অ্যারে রিকোয়েস্ট প্রথমে বলতেছে একটা ইন্টিজার, দ্যাট মিন্স আমরা কোন মেথড দেবো সেটা একটা ইন্টিজার টাইপের রিটার্ন করবে, অর্থাৎ 1 2 3 4 এর উপর বেস করে ও আমাকে সিদ্ধান্ত দেবে যে এটা কি। এরপরে স্ট্রিং, দ্যাট মিন্স একটা ইউআরএল, এরপরে একটা অ্যারে এবং দুইটা রেসপন্স আসবে, একটা হচ্ছে জেসন অ্যারে আর একটা হচ্ছে এরর লিসেনার। ঠিক আছে, এই তাহলে প্যারামিটার কয়টা হলো, 1 2 3 4 5, পাঁচটা প্যারামিটার আমাকে দিতে হবে। একটুখানি কনফিউশন মনে হবে আপনাদের কাছে, বিষয়টা একটুখানি অ্যাডভান্সই, একটুখানি না বেশ ভালো অ্যাডভান্স। তো সেকেন্ড প্যারামিটার আমরা দিলাম কি, আমাদের ইউআরএলটা। থার্ড প্যারামিটারটা কি, আমরা দেবো হচ্ছে নাল। খেয়াল করে দেখেন, আমি যখন লিখতেছি এখানে লেখা আসছে জেসন অ্যারে, অ্যারে জেসন রিকোয়েস্ট, এখানে অ্যাট দ্য রেট অফ না লেবল আছে। খেয়াল করছেন ব্যাপারটা, না লেবল, না লেবল মানে ইটস না লেবল, আমি চাইলে দিতে পারি, না হলে না দিতে পারি। এখন প্রশ্ন তো হতে পারে যে ভাইয়া এটা কোন সময় দেবো আর কোন সময় দেবো না, তাই না? তো এইটা দিতে হবে সেই সময় যদি আমরা আমাদের অ্যাপ থেকে ডাটা পোস্ট করতে চাই, পাঠাইতে চাই অ্যারেটা, সেক্ষেত্রে অ্যারেকে আমরা লোকালি তৈরি করে নিয়ে সেই অ্যারেটা ডাটাবেজে বা আমরা এপিআইতে পুশ করি। কিন্তু আমরা কি এখন অ্যারে পাঠাতেছি, কোনো ডাটা পাঠাতেছি নাকি শুধু মাত্র নিতেছি, মাত্র নিতেছি এখানে তো পাঠানোর কোনো কাজ নাই, সো এটা নাল। ক্লিয়ার? ওকে, এরপরের প্যারামিটারটা হচ্ছে যে যে ডাটাটা আমার আসবে, ওই যে আমরা একটু আগে যে ওয়েব ব্রাউজারে দেখলাম যে ডাটাটা আসবে, ওই ডাটাটা রেসপন্সটা কি আসবে আমরা এটাকে ধরবো। তো আমরা এখানে বলবো হচ্ছে নিউ রেসপন্স লিসেনার। দেখেন এখানে একটা অবজেক্ট ক্রিয়েট হচ্ছে, কি নাম, রেসপন্স লিসেনার, এবং এখানটায় আমাকে রেসপন্স আকারে কি দিচ্ছে, একটা জেসন অ্যারে। এই অ্যারেটা কোনটা, অ্যাকচুয়ালি এই যে হোল অ্যারে আমাকে দেবে। ক্লিয়ার? ওকে, এখন আর একটা জিনিসও আছে, এরপরে আমি যদি কমা দেই, কমা দেওয়ার পর আমাকে দেখতেছে, দেখেন বলতেছে যে এরর লিসেনার, এখানে একটা এরর লিসেনার, ইভেন দিস ইজ অলসো নালেবল। আমরা চাইলে এখানে এটাকে নাল করে দিতে পারি এবং এটাকে সেমিকোলন দিয়ে প্রজেক্টটাকে এখানে শেষ করতে পারি। কিন্তু এই নালেবলটা দেওয়া ঠিক না, স্পেশালি এররে। কারণ হইতে পারে না যে আমাদের প্রজেক্টে কোনো একটা প্রবলেম হলো, কারণ যেহেতু দুইটা আলাদা সিস্টেম ইন্টারাক্ট করতেছে থ্রু ইউআরএল, হইতেই পারে যে সামথিং গন রং, হইতে পারে না। সো সেটা আমরা কিভাবে বুঝবো যে আসলে কি হলো, ব্যাক এন্ডে হলোটা কি? সেক্ষেত্রে আমরা এখানে নিউ, ওই আগের মতোই যেভাবে আমরা রেসপন্স, পজিটিভ রেসপন্সটা নিয়েছি, এখানে আমরা নেগেটিভ রেসপন্সটা বা এররটা নিয়ে নেব। এরর নিয়ে হয়তো আমরা চাইলে লক প্রিন্ট করে দিতে পারি, অথবা ধরেন একটা টোস্ট দিতে পারি, হ্যাঁ, টিওএসটি, টোস্ট। আমরা এখানে বলে দিলাম যে জাস্ট যে এররটা আসবে আমরা বললাম যে এরর ডট গেট লোকালাইজ মেসেজ। তো সেক্ষেত্রে কি হবে, যদি কোনো এরর হয় আমাদের প্রোগ্রামে, সেই প্রোগ্রামটা ওই এররটা আমাকে একটা টোস্ট আকারে দেবে। চাইলে আমরা পপ আপ দিতে পারি বা লক কাইডাও দেখতে পারি, বাট আপাতত আমি টোস্ট দিলাম। ক্লিয়ার সবাই? নামাজের ব্রেক, ওকে ঠিক আছে, 10 মিনিটসের নামাজের ব্রেক, আজান দিক, আমি নামাজ পড়ে আসি। মাথা আপনাদের আশা করি গরম হয়ে গেছে, আমারও হয়তো একটু গরম হয়েছে। আসতেছি নামাজের পরে। ওকে, ওকে, এখান থেকে শুরু করবো এসে। আসছেন সবাই? ওকে,
আশা করি স্ক্রিন দেখা যাচ্ছে, রাইট? তো চলেন তাহলে আমরা কি বললাম যে আমরা আমাদের রিকোয়েস্টটা পাঠাবো এবং এখান থেকে রেসপন্সটা পাবো। তাহলে মোটামুটি মনে হচ্ছে যে আমাদের কাজ শেষের দিকে, তাই না? কিন্তু নট নাও, এখনো হয়নি, আরও আমাদের কাজ আছে। লাইক এই যে রিকোয়েস্টটা আমরা করব, আমরা কি এই মেথডটাকে কোথা থেকে কল করছি বা এই অবজেক্টটাকে কিছু করছি আমরা এখনো, জেসন অ্যারে অবজেক্ট রিকোয়েস্টটাকে বা অ্যারে রিকোয়েস্টটাকে? এটা তো একটা অবজেক্ট, এটা এই ক্লাসের অবজেক্ট না, জেসন অ্যারে রিকোয়েস্টের? আমরা কিন্তু কিছু করি নাই। তো এখন যেটা করতে হবে, আমরা ডিরেক্টলি কিছু করতে পারবো না, আমরা একটা রিকোয়েস্ট কিউ পাঠিয়ে দেব। রিকোয়েস্ট কিউ কি, আপনারা যারা কিউ ডাটা স্ট্রাকচার করছেন তারা জানেন যে কিউতে কি কি করে বলেন তো? এটা যে ফার্স্ট আসে সে কি করে? ফার্স্ট ইন ফার্স্ট আউট না, কিউ। অর্থাৎ আমি যদি আপনাদেরকে কিউটা বোঝাই, ধরেন এটা একটা লাইন, আমরা এই লাইনে বাসে যদি উঠতে চাই, ঠিক আছে, এটা একটা বাসের লাইন। এখানে ধরেন বাস থামবে, বাস স্ট্যান্ডে দাঁড়ায় আছি। এখন এগুলো হচ্ছে এক একজন পার্সন লাইনে দাঁড়ায় আছে, বিভিন্ন মানুষ লাইনে দাঁড়ায় আছে। এটাকে আমরা কি বলি? যে কিউতে দাঁড়ায় আছে না, এটা বলি না, লাইনে বা কিউতে দাঁড়ায় আছে। তাহলে এখান থেকে সবার আগে বাসে উঠবে কে? যে প্রথমে আসছে সে আগে উঠবে, তারপরে সেকেন্ড আসছে সে তারপরে উঠবে, তারপরে থার্ড যে, ফোর্থ যে, ফিফথ যে, এভাবেই তো বাসে উঠবে নাকি? না শেষের জন দৌড়ে এসে সামনে উঠে যাবে? উঠবে না। বা ওটা মানে অ্যাকচুয়ালি আমাদের রিয়েল বাংলাদেশে সম্ভব, কিন্তু যখন আমরা লাইনে দাঁড়াবো তখন এটা করা আইনগতভাবে ঠিক না। তো আমরা এই যে রিকোয়েস্টটা এখান থেকে করব, এই রিকোয়েস্টটা অ্যাকচুয়ালি আমরা ডিরেক্টলি করতে পারবো না, কারণ এই একটা অ্যাপ থেকে বিভিন্ন পেজে বিভিন্ন জায়গায় একই সাথে রিকোয়েস্ট আসতে পারে না। কি মনে হয় আপনাদের? যেমন আমরা ফেসবুকের কথা চিন্তা করি, একসাথে কত কিছু চলে না? আমার নিউজ ফিড আসতেছে, আমার মেসেজ ফেস করতেছে, কত কিছু হতে পারে। তো এগুলা হ্যান্ডেল করার জন্য এই কিউ ডাটা স্ট্রাকচারকে ফলো করে রিকোয়েস্ট কিউ নামে আর একটা ক্লাস আছে যেটা আমাদের হেল্প করবে এখানটায়। সো আমরা এটাও ভলি লাইব্রেরির সাথে ইন্টিগ্রেটেড, জাস্ট আমরা ইউজ করবো আর কি। রিকোয়েস্ট কিউ, হ্যাঁ, এই যে রিকোয়েস্ট কিউ ডেফিনেটলি ভলি লাইব্রেরি থেকে আসতেছে। আমরা এর অবজেক্ট নাম দেবো কিউ, আর এটা একটা সিঙ্গেলটন প্যাটার্ন ফলো করবে। সো আমরা এখানে লিখবো হচ্ছে ভলি ডট রিকোয়েস্ট কিউ আমাকে রেসপন্স দেবে একটা কিউ এর অবজেক্ট, আর এখানে একটা প্যারামিটার পাস করতে হবে কনটেক্সট। সো কনটেক্সট কি দিস দিয়ে দিলাম। তার মানে আমাদের হাতে এখন একটা কিউতে দেওয়ার মতো কিউ আছে, আবার জেসন অবজেক্ট রিকোয়েস্টও আছে। এখন এই দুটাকে অ্যাডজাস্ট করা দরকার। সো আমরা বলবো কিউ ডট অ্যাড, এখানে কি অ্যাড করব? আমাদের রিকোয়েস্টটাকে। দ্যাটস ইট। আর যেহেতু এখান থেকে ডাটাটা আসবে, সো ডাটাটার জন্য আমাদের ইন্টারনেট পারমিশনটা লাগবে। সো আমরা এখানে ইউজেস পারমিশন ইন্টারনেট করে দিলাম। আর একটা হচ্ছে যে এইচটিটিপি রিকোয়েস্টের জন্য যদি এইচটিটিপি সিকিউর সার্ভার না হয় তখন একটা প্রবলেম আসতে পারে। তো আমরা বলে দেব ইউজেস ক্লিয়ার টেক্সট ট্রাফিক ট্রু। তো এখন আমরা আমাদের প্রজেক্টটা রান করব।
ওকে। সো আমরা তো আমাদের অ্যাপটা রান হয়েছে, কিন্তু আসলে ডাটা মাটা দেখার তো কোনো জায়গা নেই, তাই না? সো আমরা একটা কাজ করব। আমরা এই যে রিকোয়েস্টটা যে রেসপন্সটা আসতেছে, এখানে আমরা একটা লগ প্রিন্ট করব। হ্যাঁ, আমরা একটা লগ আই দেব, এবং এখানে আমি বলবো যে রেসপন্স, জাস্ট রেসপন্সটা দেখি রেসপন্সে কি আসে। আমরা কি দেখতে পাচ্ছি রেসপন্সটা এখানে দেখা যাচ্ছে? কিন্তু ওই যেভাবে আমরা দেখছিলাম, দেখেন, প্রথমে একটা স্কোয়ার ব্র্যাকেট, তারপরে কার্লি ব্রেস, তারপরে টেক্সট, তারপরে অথর, অবজেক্ট একটা শেষ, আর একটা অবজেক্ট শুরু হয়েছে। আমরা যেভাবে আমরা ব্রাউজারে দেখতেছিলাম একেবারে সেম ম্যাচ পাইলাম না এখানে, যেভাবে এখানে দেখতেছিলাম সেভাবে আমরা এখানে পাইলাম না, সেভাবে কিন্তু পাইছি। এখন আমাদের নেক্সট কাজটা কি? নেক্সট কাজটা হচ্ছে, যেহেতু আমরা এই যে রেসপন্সটা পাচ্ছি সেটা একটা জেসন অ্যারে, তো এখান থেকে আমাদের এক একটা অবজেক্টকে বের করে নিতে হবে না আলাদা আলাদা করে? কারণ এগুলো তো এক একটা জেসন অবজেক্ট, সেকেন্ড প্যাকেটে যেগুলো আছে, অবজেক্ট বের করার পরে তারপর আমি টেক্সট অথর এটা বের করতে পারবো, ঠিক কি না? আমার কথা কি বোঝা গেল নাকি মাথার উপর দিয়ে গেল? আমরা যেটা পাইতেছি যে রেসপন্সটা পুরোটা তো একটা অ্যারে নাকি? অ্যারের ভিতরে কি আছে? অ্যারে অ্যারে অফ কি? জেসন অবজেক্ট। অর্থাৎ এটা একটা অ্যারে, তারপর যেটা আছে জেসন অবজেক্ট। তার মানে আমি যদি প্রতিটা ভ্যালুকে গেট করতে চাই, তাহলে প্রথমে আগে আমাকে এর অবজেক্টটাকে গেট করতে হবে না? এটা একটা অবজেক্ট, এই একটা অবজেক্ট, এটাতে গেট করতে হবে, তারপরে না আমি ভিতরে ঢুকতে পারবো নাকি? তাহলে এই রেসপন্স থেকে আমার প্রথম কাজটা হচ্ছে, আমরা এই রেসপন্স থেকে যেটা করব সেটা হচ্ছে একটা করে অবজেক্ট বের করে নেব। তো এখন প্রশ্ন হচ্ছে যে আমরা সবগুলো অবজেক্টকে কিভাবে বের করব? তো অবজেক্ট বের করার জন্য আমরা এখানে একটা ফর লুপ ইউজ করব। ঠিক আছে, ফর লুপ ইউজ করব। ইন্ট আই ইকুয়ালস টু 0, আই লেস দেন, আপাতত 0 দেই, আর 0 দরকার নাই। এই যে রেসপন্স আসতেছে যেহেতু একটা অ্যারে, সো এই অ্যারে থেকে আমরা পাবো রেসপন্স ডট লেন্থ পেয়ে যাব। আর আই প্লাস প্লাস একটা একটা করে বাড়বে, আর আমরা কি করব, পুরোপুরি অবজেক্টগুলোকে এখান থেকে অ্যাক্সেস করব। এখন আমাদের পরবর্তী কাজ হচ্ছে ওই অ্যারে থেকে জেসন অবজেক্টকে বের করা। সো জেসন অবজেক্ট ইকুয়াল টু নিউ, নিউ দেওয়ার দরকার নেই অবশ্য, রেসপন্স ডট গেট জেসন অবজেক্ট। কী দিতে হবে? ইন্ডেক্স। যেটা আমরা পাচ্ছি কিসের মাধ্যমে? আমরা পাচ্ছি হচ্ছে আমাদের লুপের মাধ্যমে। এবং এখানে একটা ভার্নারেবিলিটি আছে, ডাটা পাইতেও পারে নাও পারে, যেহেতু ইন্টারনেটের ব্যাপার। সো এটা ট্রাই কাছে সারাউন্ড করে দিতে হবে, ব্যাস হয়ে গেল আমাদের কাজ। এখন এখানে কি হবে? এখানে ডাটা আসবে এক একটা অবজেক্ট আকারে। সেটা বোঝার জন্য আমরা জাস্ট এখান থেকে এটাকে কাট করলাম, এখানে আসলাম, এখানে জাস্ট বলবো জেসন অবজেক্ট, হ্যাঁ, নাম দিলাম অবজেক্ট। আর এর আগে দেখি ব্যাকস্ল্যাশ এনটা আমাদের হেল্প করে কিনা কিছুটা, এটাকে কেটে দিলাম, নতুন করে আবার রান করলাম। অবজেক্ট বাই অবজেক্ট আলাদা আলাদা আসছে, দেখেন তো। অবজেক্ট এখন কি আর পুরো অ্যারে আসছে নাকি অবজেক্ট অবজেক্ট ভাগ হয়ে আসছে? অবজেক্ট ভাগ হয়ে আসছে। এখন আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে কি, লুপের মাধ্যমে করার পরে এক একটা করে অবজেক্ট পাইতেছে। এখন এখান থেকে আমাদের কাজ হচ্ছে এগুলাকে জাভা অবজেক্টে কনভার্ট করা। জেসন অবজেক্ট থেকে কোন অবজেক্টে কনভার্ট করা? জাভা অবজেক্টে কনভার্ট করা। তো এটাকে কনভার্ট করার জন্য আমরা প্রথমে যেটা করব, আমরা একটা মডেল ক্লাস তৈরি করব। মডেল ক্লাসের নাম দিলাম ধরেন কোর্স COUTES, কোড, বানান কি বললো? QUO, ইউটা আগে হবে। এটা আরে
কিউ ইউ ও। ওকে, সো আমরা মডেল ক্লাস তো জানি কীভাবে তৈরি করতে হয় নাকি? জানি না। এখানে দুইটা ভ্যালু আসবে, দুইটাই কী টাইপের ভ্যালু বলেন তো? স্ট্রিং টাইপের নাকি? একটার নাম হচ্ছে টেক্সট। এখানে মেক শিওর যে আমরা যেন এর নামটা সেম রাখার চেষ্টা করি, যেভাবে আমাদের কি নামগুলো আছে ভ্যারিয়েবলের নামগুলো যেন সেম রাখি। ওকে ওকে, এটাকে করে দিলাম, এনক্যাপসুল করে দেই, প্রাইভেট জেনারেট কনস্ট্রাক্টর। এরপরে আমরা গেটার সেটারও দিয়ে রাখি, যদি ইউজ করা লাগে লাইক তখন আমরা ইউজ করব। সো আমার কোড নামে একটা অবজেক্ট, একটা জাভা মডেল ক্লাস তৈরি নাকি, বাকি ডাটা ক্লাস তৈরি। কারো কোনো সমস্যা আছে এ পর্যন্ত? কোনো সমস্যা নাই। এরপরে আমরা একটা টু স্ট্রিংও দিতে পারি ডাটাটাকে দেখার জন্য। আর কাজ তো আপনাদের দেবো হচ্ছে রিসাইকেলের ভিতরে দেখানোর কাজটা, বাট আপাতত এ পর্যন্ত থাক। এখন আমাদের কাজ হচ্ছে আমরা একটা এখানে অ্যারে লিস্ট নেব যার ভিতরে ডাটাগুলোকে স্টোর করব। সো লিস্ট কোড, বললাম যে কোড লিস্ট, এখানে বলবো যে কোড লিস্ট ইকুয়াল টু নিউ অ্যারে লিস্ট। কোথাও না বুঝলে আমাকে বলেন যে ভাই বুঝলাম না। তো কোড লিস্ট দিয়ে দিলাম। এখন কি করব, এখান থেকে এক একটা করে ডাটাকে গেট করব। সেটা কিভাবে করব? জাস্ট সিম্পল। প্রথমে একটা স্ট্রিং, স্ট্রিং হচ্ছে কি কিউ কিউ ও কিউ ইউ ও টি ই কোড জেসন জেসন অবজেক্ট ডট গেট, অবশ্যই স্ট্রিং, স্ট্রিংয়ের নাম কি টেক্সট, অর্থাৎ এই যে কিটা, এই কি ভ্যালুটা, ঠিক আছে। এরপর আছে কি অথর। সো এটাকে আমরা ডুপ্লিকেট করলাম, অথর, এখানে কিটা দেব, ওই কি ভ্যালুটা নিয়ে আসবে পার্সপেক্টিভ পজিশনের। এরপর আমরা এখানে কোড কোড ওয়ান, কোডকে আরেকবার নিচে নাকি কই, ও আচ্ছা, এটা দিলাম হচ্ছে কোড নেম, কোড কোড টেক্সট। সো কোড নিউ কোড, এখানে দুটো প্যারামিটার পাস করবো। প্রথম হচ্ছে টেক্সটটা, সেখানে দেবো হচ্ছে কোড টেক্সট কমা অথর, মানে সেটার মেথড দিয়ে সেট করতে পারতাম। এখন কি হলো, এখান থেকে ডাটা আসবে, কোডের অবজেক্ট ক্রিয়েট হবে। এরপর আমরা আমাদের যে কোড লিস্টটা আছে তার ভিতরে ওয়ান বাই ওয়ান যেটা যখন ক্রিয়েট হয়ে যাবে আমরা ইনসার্ট করায়া দিয়ে দেব। হয়ে গেল, কাজ শেষ। এখন আমরা এই লুপের পরে আমরা চাইলে ডাটাটাকে দেখতে পারি। যেমন আমার এই লুপটা এখানে শেষ হচ্ছে, এখানে জাস্ট আমরা একটা লগ প্রিন্ট করব। লগ প্রিন্ট করে বলবো যে লিস্ট সাইজ, অর্থাৎ অ্যারে লিস্টের সাইজ কত। যদি ডাটা ঢোকে তাহলে তো আর এটা সাইজ এক্স্যাক্টলি আমাদের রেসপন্স সাইজই হয়ে যাবে। লিস্ট সাইজ সাইজ। এখন আর আমরা এটা রাখবো না, কারণ এটা প্রবলেম ক্রিয়েট করবে। প্রবলেম ক্রিয়েট করবে মানে ক্লামজি লাগবে আর কি, আর কিছু না, টেকনিক্যালি কোনো প্রবলেম হবে না। সাইজ কত দেখতেছেন এখানে, আমি একটা স্পেস দেই। আমরা এখানে দেখছি অ্যারে লিস্টের সাইজটা কত, কত 1643। তার মানে কি আমাদের অ্যারে লিস্টে ডাটা ইনসার্ট হয়েছে, রাইট? ওকে, এখন আমাদের কাজ হচ্ছে এই অ্যারে লিস্টের ডাটাটা একটা রিসাইকেলার ভিউতে দেখানো। দেখলে আমরা আমাদের এই 1600 ডাটাকে একটা রিসাইকেলের ভিতরে দেখতে পারবো। রিসাইকেলের ভিতরে যখন আমরা কাজ করছিলাম তখন কি আমাদের ডামি ডাটা নিয়ে কাজ করতেছে। এখন বুঝলেন রিসাইকেলের ভিতরে ডামি ডাটা নিয়ে কাজ করার দরকার আছে নাকি আমরা আমাদের অপশন পেয়ে গেছি?
কিভাবে আসলে রিয়েল লাইফে কাজ হয় রিসাইকেলেবল নিয়ে। যদি আমি আপনাদের দায়িত্বটা দেই, পারবেন কেউ করতে? না পারবেন নাকি সেটাকে শুনি। আইডিয়া দিতে হবে, ফাইন। আমি এই টপিক আজকে এ পর্যন্ত পড়াবো। তো একটা রিসাইকেলেবল নিয়ে কাজ করার জন্য কি লাগে? একটা লেআউট লাগে, রাইট? সেই লেআউটকে হোল্ড করার জন্য আমাদের এখানে লেআউটটা কি হবে? আমাদের লেআউটটা হবে যে টেক্সট আর অথর টেক্সট, এই দুটা ভ্যালুকে দেখানোর জন্য দুটা টেক্সট ভিউ হবে। সেটা আপনাদের মতো ডিজাইন করে নেবেন, দুটা টেক্সট কীভাবে আমরা দেখাবো, রাইট? তো আমরা ডিজাইন করলাম, করার পর আমরা জাভা ক্লাসে একটা ভিউ হোল্ডার করবো, ওটাকে ওকে ভিউটাকে হোল্ড করার জন্য এক্সএমএলটাকে। এরপরে একটা অ্যাডাপ্টার নেব, আমাদের অলরেডি তো মডেল ক্লাস তৈরি করাই আছে। অ্যাডাপ্টার নেব আর এখানে মেইন অ্যাক্টিভিটিতে আমরা যেরকম এখানে কিছু নাই, এখানে একটা রিসাইকেলার ভি নেব। তো একটা অ্যাডাপ্টারকে যখন আমরা রিসাইকেলারের সাথে অ্যাড করি তখন দুইটা প্যারামিটার আমাদের পাস করতে হয়। একটা হচ্ছে কনটেক্সট, যেটা আমরা বাই ডিফল্ট মেইন অ্যাক্টিভিটি ডট দিস দিলে পেয়ে যাব, রাইট? সেকেন্ড আর একটা প্যারামিটার লাগে, সেটা হচ্ছে কি একটা ডাটা লিস্ট, যেটা অলরেডি আমাদের কাছে আছে, এই যে কোড লিস্ট। সো আমরা ডাটাটাকে অলরেডি ফেস করে ফেলাইছি, জাস্ট এই যে অ্যারেটা শেষ হয়ে গেছে, মানে লুপটা শেষ হয়ে গেছে, লুপের পরে এসে আমরা এখানে অ্যাডাপ্টার ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করবো, করে এটা রিসাইকেলার ভিউর সাথে অ্যাড করে দেবো, ব্যাস কাজ শেষ। আইডিয়াটা, হ্যাঁ হ্যাঁ, এটা এটা লাগবে, কারণ আমাদের ডাটা তো এইচটিটিপি রিকোয়েস্টের মাধ্যমে আসতেছে, মানে অবশ্যই ডাটা আমাদের দিতে হবে, তাছাড়া তো এটা কাজ করবে না। ক্লিয়ার সবাই? সো এটা কি এখনই করবেন নাকি হোমওয়ার্ক হিসেবে দেবো? এটা হোমওয়ার্ক না? ঠিক আছে, তাহলে এটা হোমওয়ার্ক থাক। আমি তাহলে কি আপনাদের হাজারিটা নিয়ে নেব? আচ্ছা, আপনাদের ক্লাস নাম্বার কত? একটু ভিডিওটা সম্ভব হলে আজকে আর একবার একটু দেখেন। এটা কিন্তু বেশ অ্যাডভান্স একটা টপিক, যদিও খুব সিম্পল করে বোঝানোর চেষ্টা করছি, তারপরেও টপিকটা বেশ অ্যাডভান্স। মানুষ কোনটা 23 না? আচ্ছা 23 তো 24 হবে, হ্যাঁ। আতিক হাসান, তাহমিদ গানি, মাশফি, হাসিবুল ইসলাম, ফাহিম আশবাব আহমেদ, দেলোয়ার হোসেন, নাজমুল হাসান নাদিম, রিজাল মাহমুদ, রাশেদ হোসেন, এমডি হাসিব, খালেদ বিন তাহের, তানভীরুল ইসলাম, অঞ্জন কুণ্ড, তান তানভীর তো মনে হয় ছিল, তানভীর দেখছিলাম মনে হয়। আসিল কি? আসছিল না? তানভীরুল আসছিল? আসলে ওকে। একটা কে আসছে যেন বললেন? মাহমুদুল, ও মাহমুদুল হাসান। আর একজন কে মিস গেছে? হাসিবুল ইসলাম, ইয়া। ওকে, তাহলে আমি ভিডিওটা এখনই আপলোড করে দিচ্ছি, হ্যাঁ।